নারী শক্তি। লেখক বিনোবা। অনুবাদ অলকা সেনগুপ্ত এবং পরমেশ বসু। অধ্যায় নারী শিক্ষা। বৈদিক যুগে নারীরা খুবই জ্ঞান সম্পন্না ছিলেন। উল্লেখ আছে যে যাজ্ঞবল্ক্যের সভায় চর্চা চলছিল, তখন গার্গী দাঁড়িয়ে উঠে যাজ্ঞবল্ক্যকে বলেন, কাশী বা মিথিলার বীর ক্ষত্রিয়েরা যেমন তীর নিক্ষেপ করে, আমিও তেমন আপনাকে প্রশ্নরূপী বাণ নিক্ষেপ করছি। এই বলে গার্গী 2টি প্রশ্ন করলেন এবং যাজ্ঞবল্ক্য তার উত্তর দিলেন। তখন যাজ্ঞবল্ক্য দৃঢ় কণ্ঠে উপস্থিত পণ্ডিতদের সম্বোধন করে বললেন, এর চেয়ে কঠিন প্রশ্ন আর হতে পারে না। এখন আমার সঙ্গে চর্চা বন্ধ রাখুন এবং ওকে নমস্কার করুন। গার্গী বীরের মতো দাঁড়িয়ে অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে বলেছিলেন, আমার চেয়ে কঠিন প্রশ্ন আর কে জিজ্ঞেস করবেন? সে ছিল বেদ উপনিষদের যুগ। আর এখন গার্গীর কাহিনী পড়ে ভাবলাম, ওই যুগে গার্গীর প্রশ্ন সর্বাপেক্ষা কঠিন ছিল এবং যাজ্ঞবল্ক্য তার উত্তর দিতে পেরেছিলেন। কিন্তু এই যুগে কি এমন কোনো গার্গীর আবির্ভাব হবে না যার প্রশ্নের উত্তর কোনো যাজ্ঞবল্ক্য দিতে পারবেন না এবং পরাজয় স্বীকার করবেন? নারীদের কাছে আমার আন্তরিক আবেদন এই যে, তারা যেন অখণ্ড জ্ঞানের স্পৃহা রাখেন, জ্ঞান তৃষ্ণা কখনো নষ্ট হতে না দেন। জ্ঞানের উপাসনা দ্বারাই তারা দুনিয়া জয় করতে পারেন। অধ্যায় নারী শিক্ষা ও তার স্বরূপ। প্রশ্ন, মহিলা শিক্ষার স্বরূপ কি হবে? মেয়েদের কি উত্তম মা হওয়ার শিক্ষা দেওয়া হবে, না তারা যাতে চাকুরিজীবী হতে পারে সেভাবে শিক্ষা দেওয়া হবে? বিনোবা, নারী ও পুরুষের শিক্ষণীয় বিষয়বস্তু বেশিরভাগ একই ধরনের থাকে। সামান্য অংশই ভিন্ন ধরনের, বিশেষ ধরনের হয়। প্রথমে যে শিক্ষা একই ধরনের অর্থাৎ নারী পুরুষ উভয়ের পক্ষেই গ্রহণীয়, সে সম্বন্ধে আলোচনা করছি। নারী ও পুরুষ উভয়ের আত্মা সমান সংস্কারবান, এ বিষয়ে উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। এ হচ্ছে প্রথম মিলনের কথা। দ্বিতীয় মিল হচ্ছে বাসনা সম্বন্ধে। ক্ষুধা তৃষ্ণা প্রভৃতি দুজনের মধ্যেই সমান রয়েছে। তৃতীয় মিল দুজনের সৃষ্টির সঙ্গে সম্পর্ক, অর্থাৎ বিজ্ঞানের সম্পর্ক এক। সৃষ্টি যে নারীর চোখে একরকম আর পুরুষের চোখে অন্যরকম তা নয়। অধ্যায় সহ শিক্ষা। এর থেকে স্পষ্ট বোঝা যাবে যে নারী ও পুরুষের অধিকাংশ শিক্ষণীয় বিষয়ই এক। গুণ বিকাশের জন্যও দুজনকে একই নিয়ম মেনে চলতে হবে। এসব বিচার করে আমি তো বলবো যে নারী পুরুষের সমান শিক্ষা পাওয়া উচিত এবং তা একই সঙ্গে পাওয়া উচিত।
কেউ কেউ প্রশ্ন তুলেন, সহশিক্ষা কি ভালো? কিন্তু আমি বুঝতেই পারি না এরকম প্রশ্ন কেন ওঠে। এর উত্তর তো ভগবান নিজেই দিয়েছেন। তিনি যদি সহশিক্ষা না চাইতেন, তবে কোনো কোনো ঘরে কেবল ছেলে পাঠাতেন আর কোনো কোনো ঘরে কেবল মেয়ে। তা না করে তিনি তো প্রত্যেক ঘরেই ছেলে মেয়ে উভয়কেই পাঠান। অন্তত এ দেখেও আমরা বুঝতে পারি যে ঈশ্বরের ইচ্ছানুসারে ছেলে মেয়েদের শিক্ষা একসঙ্গেই হওয়া উচিত। শিক্ষার সুযোগ উভয়কেই সমানভাবে দিতে হবে এবং তারা তাদের নিজ নিজ যোগ্যতা অনুসারে এগোবে, বিকাশ লাভ করবে। কৃত্রিম উপায়ে ছেলে ও মেয়েদের আলাদা করে রাখলে তাতে তাদের বিকাশ নয়, বিকার পোষণ করা হবে, অর্থাৎ তারা অতি একাঙ্গী শিক্ষা লাভ করবে। অধ্যায় শিক্ষার বিশেষ অংশ কর্মযুগে। ছেলে ও মেয়েদের শিক্ষার মধ্যে কিছু পার্থক্য আছে কর্মযুগে। দৈহিক গঠনে পার্থক্য হেতু কিছু কিছু কাজ ছেলে ও মেয়েদের জন্যে আলাদা থাকবে। এর মানে এ নয় যে আজকাল যেমন চলছে তেমন প্রত্যেক কাজ আলাদা করে দেওয়া আমি পছন্দ করি। দৃষ্টান্তস্বরূপ রান্না বান্নার কাজ ধরা যেতে পারে। সাধারণত মেয়েরাই এ কাজ করে, কিন্তু তা বলে এ নিশ্চয় করে দেওয়া ঠিক হবে না যে রান্না বান্নার কাজ কেবল মেয়েদেরই। এ কাজে ছেলেদেরও পট হতে হবে। এ এক উৎপাদক কাজ। এতে নতুন কিছু উৎপাদন হয় না ঠিকই, কিন্তু নতুন উৎপাদন তো একমাত্র পরমেশ্বরই করেন। মানুষ কেবল রূপান্তর করে। যেমন গম থেকে আটা ও রুটি, কাঠ থেকে টেবিল অথবা কার্পাস থেকে সুতো ও কাপড় বানানো হয়, তেমনি রান্না উৎপাদনের শেষের কাজ। শেষের কাজে ত্রুটি হলে চলে না। সুসংস্কৃত ও সম্পূর্ণ নির্দোষ রাখার মতো যে উৎপাদক কাজ রান্না, সে কাজ থেকে আমরা ছেলেদের কি করে বঞ্চিত রাখতে পারি? এতে তাদের উপর অন্যায় করা হবে। তাছাড়া এভাবে যদি ছেলে ও মেয়েদের কাজ আলাদা আলাদা করে দেওয়া হয়, তবে সমাজও টুকরো হয়ে যাবে আর তার এক অংশ বোঝাস্বরূপ হয়ে থাকবে। ছেলেদের এ কাজকে অবজ্ঞা করা উচিত নয়। রান্নার প্রধান দায়িত্ব মেয়েদের উপর থাকে, তো তাতে আমার আপত্তি নেই। কিন্তু এ যেন মনে করা না হয় যে রান্না কেবল মেয়েদেরই কাজ। কর্মযুগে কোনো কাজে নারী ও কোনো কাজে পুরুষের প্রাধান্য থাকবে, কিন্তু একেবারে ভাগাভাগি না হয়ে যাওয়া চাই, কারণ এতে আত্মাই খণ্ডিত হয়ে যাবে। কেবল দৃষ্টান্ত হিসাবেই রান্নার কথা বললাম। ঘরের সব কাজেই ছেলেদের অবশ্যই অংশগ্রহণ করতে হবে। মেয়েদেরও তেমন বাইরের কাজে অংশগ্রহণ করা চাই, কিন্তু কে কোনটার উপর জোর দেবে সেটাই আসল কথা। শস্যের কাজ, ছুতারের কাজ, বুনাই সেলাই প্রভৃতির কাজ মেয়েরা ভালোভাবে করতে পারে। আজকাল কলকারখানাগুলি যেমন গ্রাম্য উদ্যোগ ও কুটির শিল্পের উপর আক্রমণ চালিয়েছে, শহরগুলি গ্রামগুলির উপর আক্রমণ করছে, তেমন পুরুষরাও নারীদের উপর একরকম আক্রমণ চালিয়ে যাচ্ছে। ধীরে ধীরে সমস্ত কাজ পুরুষদের হাতে চলে যাচ্ছে।
নারীদের হাতে এক রান্নার কাজ ছাড়া আর কোনো কাজ অবশিষ্ট নেই। আমি কথা বলছি না যে পুরুষরা আগের থেকে ভেবে চিন্তে ঠিক করে নিয়ে পরে নারীদের হাত থেকে কাজগুলি কেড়ে নিয়েছে। নারীরা কিছু কলাত্মক কাজ পুরুষদের অপেক্ষা ভালো করতে পারে। আঁকার কাজ, সুতা কাটার কাজ প্রভৃতি কলাত্মক ও সামাজিক কাজ তারা বিশেষ রূপে করতে পারে। পুরুষরা এসবে ভিড় না করলে এতে নারীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে। রাষ্ট্র রক্ষার কাজ পর্যন্ত নারীদের দ্বারা হতে পারে। আজ পর্যন্ত দেশ রক্ষার কাজ হিংসার সাহায্যে করা হয়েছে এবং দেহে শক্তি কম বলে নারীদের তাতে আমল দেওয়া হয়নি। কিন্তু অহিংসার নতুন পথ আবিষ্কৃত হওয়ার পর এই দিকও তাদের জন্য খুলে গেছে। সমাজ রক্ষা প্রভৃতি কাজে নারীদের তো বেশি অংশ গ্রহণ করতেই হবে, আর তখনই দুনিয়া হিংসার হাত থেকে রক্ষা পাবে। এসব কাজ এতদিন কেবল পুরুষরা করেছে বলে দ্বেষ বৃদ্ধি পেয়েছে। এতে নারী ও পুরুষের স্থান সমান হওয়া চাই। একটি অতি বিশিষ্ট কাজ নারীদের জন্য রয়েছে, তা হচ্ছে ছেলেপুলেদের শিক্ষার কাজ। বুনিয়াদী শিক্ষার দায়িত্ব নারীদের উপরই থাকা উচিত। সিংহ, বাঘ প্রভৃতি জন্তুদের মধ্যে দেখা যায় যে মাদিরাই বাচ্চাদের লালন পালন করে এবং নিজেদের খাবারও নিজেরাই শিকার করে নেয়। পশুরা যে সব খারাপ কাজ করে তা আমরা অনুকরণ নিশ্চয়ই করব না, কিন্তু তাদের ভালো কাজগুলো তো করতে পারি। জীবিকা সম্পাদনের দায়িত্ব থেকে নারীদের মুক্ত হওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, নারীদের অবশ্যই সহায়তা পাওয়া চাই। বর্তমানে মেয়েদের যে কম মজুরি দেওয়ার রেওয়াজ চলেছে তা একেবারেই বিপরীত ব্যবস্থা এবং অন্যায় কাজ করা হচ্ছে। পুরুষ অপেক্ষা নারীদের মধ্যে একাগ্রতা বেশি, এক ঐশ্বরিক বস্তু। শিশুদের লালন পালন করা একাগ্রতা গুণ ছাড়া হতেই পারে না। এই গুণ থাকার দরুন নারীদের পক্ষে ধ্যান যুগ ও ভক্তি যুগ অধিক অনুকূল। কর্মযুগেও যেখানে একাগ্রতার প্রয়োজন বেশি, সেখানে মেয়েরা কুশলতার সঙ্গে কাজ করতে পারে। সর্বাপেক্ষা শেষের কাজ ফিনিশিং মেয়েরা ভালোভাবে করতে পারে। শিশু পালনাদি কিছু কাজ নারীদের জন্য বিশেষ কাজ। এ বিষয়ে নারীদের জ্ঞান বেশি থাকবে, কিন্তু পুরুষদেরও থাকা চাই। বাকি সমস্ত শিক্ষা একসঙ্গেই হতে পারে। অধ্যায় স্বাতন্ত্র্য রক্ষা ও স্বতন্ত্র বুদ্ধি। প্রশ্ন: আজকাল নারী ও পুরুষকে একই ধরনের শিক্ষা দেওয়া হয়ে থাকে। নারীরা যাতে তাদের স্বাতন্ত্র্য রক্ষা করতে সক্ষম হয়, তার জন্য কি করা যেতে পারে? বিনোবা: স্বাতন্ত্র্য রক্ষার জন্য বোনেদের স্বতন্ত্র বুদ্ধি রাখতে হবে। তাদের বুঝে নেওয়া চাই যে ভগবানের সঙ্গে তাদের সরাসরি সম্বন্ধ রয়েছে, মাঝখানে পুরুষের দরকার নেই। নারীরা মনে করে ভগবানের সঙ্গে তাদের যে সম্বন্ধ তা পুরুষদের প্রতিনিধি সাপেক্ষ। এ ধারণা ছাড়তে হবে। একই ঘরে ছেলে মেয়ে উভয়ই জন্মগ্রহণ করে,
ছেলে খোলা হাওয়ায় বেড়াতে যাবে, তাতে কোনো বাধা নেই, কিন্তু মেয়ের বেলায় তাকে নানা অঙ্গরাগ আবরণ আদিতে সাজিয়ে আটকে রেখে বুঝিয়ে দেওয়া হবে যে সে মেয়ে। এমন কেন হয়? ছেলে যেমন, মেয়েও তেমন। রাত্রিকালে ছেলেকে কোনো কাজের প্রয়োজন হলে স্টেশনে পাঠাতে পারি, কিন্তু মেয়েকে পাঠাতে পারি না। এভাবে পুরুষেরা নারীদের ভীরু বানিয়ে রেখেছে এবং ব্যাঙে পরিণত করেছে। নারীদের নাকে, কানে, গলায়, হাতে, পায়ে ও মাথায় সোনার বেড়ি লাগিয়েছে, যাতে তারা পুরুষদের মুঠোয় থাকে এবং ঘরের বাইরে একা একা না যেতে পারে। অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে অলঙ্কার আদিকে আমরা সৌভাগ্যের চিহ্ন বলে মনে করি, কিন্তু পুরুষদের বেলায় যখন এসব সৌভাগ্য চিহ্নের প্রয়োজন হয় না, তখন নারীদের বেলায় বা কেন প্রয়োজন হবে? পুরুষদের কি সৌভাগ্যের প্রয়োজন নেই? শৈশব অবস্থা থেকে মেয়েদের যে সাজসজ্জার পুতুল বানিয়ে রাখা হয়, তা তাদের ভীরু করে রাখার জন্যই। মেয়েদেরই এসব পরিহার করে নির্ভীক হতে হবে। অধ্যায় মেয়ে ও বিদ্যালয়। প্রশ্ন: আমার মা বলতেন, মেয়েদের আবার বিদ্যালয়ে যাওয়ার দরকার কি? তাদের তো পতির আলোয় যেতে হবে। বিনোবা: আমি স্বীকার করি যে স্বামীর ঘরেও মেয়েরা অনেক শিক্ষা লাভ করবে, কিন্তু পুরুষের সেবা করাই নারীদের ধর্ম, এই যে এক ধারণা, একেবারে ভুল। আত্মীয় নারী পুরুষের ভেদ হয় না। ঠিক কথা যে মাতৃতত্ত্বও এক মহৎ বস্তু। যোগ্যতাকে আমি কম বলে মনে করি না। সীতা, সতী, সাবিত্রী প্রভৃতি আমাদের যে আদর্শ, তার মূলে রয়েছে ব্রহ্মচর্যের আদর্শ। পুরুষ ঈশ্বরের নামে দুনিয়াময় ঘুরে, নারীদের মধ্যেও সেরকম কোনো আদর্শ থাকা উচিত। মীরাবাইয়ের এক আদর্শ আমাদের সামনে আছে ঠিকই, কিন্তু তাকে তো হরিপাগল বলে সরিয়ে রাখা হয়েছে। ওই অলৌকিক ও অদ্বিতীয় দৃষ্টান্ত নারীকে স্বাধীনতা দেওয়ার কাজে সাহায্য করেনি। মীরাকে কেউ অনুসরণ করেনি। আমি মনে করি নারীদেরও স্বাধীনভাবে ব্রহ্মচর্য, সন্ন্যাস, বেদ অভ্যাস, আত্মচিন্তা প্রভৃতিতে অধিকার থাকা উচিত। এর অভাব হেতু আমাদের প্রগতির পথে বিরাট প্রতিবন্ধক এসেছে। হিন্দু ধর্মে নারীদের বৈধব্য অবস্থায় ব্রহ্মচর্যের অধিকার দেওয়া হয়েছে, কিন্তু এই যথেষ্ট নয়, কারণ তো নিরুপায়ের উপায় হিসেবে করা হয়েছে। বাৎসল্যভাব নারীদের মধ্যে স্বাভাবিকভাবে থাকে। তারা যদি মা হয়, তবে তাতে কোনো দোষ নেই, বরং তাদের গুণই। কিন্তু কেউ কেউ যদি ব্রহ্মচারিণী থাকতে চায়, তবে তাতে বাধা দেওয়া হবে কেন? যেহেতু মেয়ে, সেহেতু তাকে অন্যের ঘর করতেই হবে, ঠিক কথা নয়। অধ্যায় ভক্তি ও আত্মজ্ঞান প্রয়োজন। মনোহরজি আমাকে বলেছিলেন যে বিহারে কিছু মেয়ে ক্যাথলিক হয়ে গেছে। এখন তারা নারী জাতির সেবায়
আত্মনিয়োগ করেছে এবং তারা ব্রহ্মচারিণী থেকে যেতে পারে। হিন্দুদের মধ্যে কেন এমন হয় না? ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে কি জাদু আছে যে সেখানকার বোনেরা যা করতে পারে হিন্দু সম্প্রদায়ের বোনেরা তা করতে পারে না? এর কারণ তো স্পষ্ট যে ক্যাথলিক ধর্মে মেয়েদের পক্ষে ব্রহ্মচারিণী থাকার কোনো বাধা নেই। জৈন ও বৌদ্ধ ধর্মের কোনো বাধা নেই, কিন্তু হিন্দু ধর্মে আছে। প্রাচীনকালে হিন্দু ধর্মে একরকম হতো, মুসলমানদের মধ্যেও এ পথ একেবারে খোলা নেই। আজকাল যে শিক্ষা দেওয়া হয় তা সেবার শিক্ষা, কিন্তু ভক্তি ও আত্মজ্ঞান ছাড়া যে সেবা তা সাংসারিক সেবা হয়ে যায়। সংসারের ঊর্ধ্বে উঠে সামাজিক রূপ দেওয়ার, সমাজে ক্রান্তি বা বিপ্লব আনার সুযোগ তাতে থাকে না। বোনেদের এর জন্য ভক্তি ও আত্মজ্ঞানের শিক্ষা প্রয়োজন। অধ্যায় আধ্যাত্মিক শিক্ষার রূপ। নারী শিক্ষায় আধ্যাত্মিক শিক্ষার স্থান সর্বাগ্রে। আমাদের দেশে নারীরা আত্মপরায়ণ হতেন। মহাভারতে দেখা যায় সুলভা জনক রাজার জ্ঞানদাত্রী ছিলেন। এ ধরনের আরও অনেক কাহিনী আছে। ভারতে এক যুগে নারীদের এমন গৌরব ছিল, এখন সে দিন নাই। কিন্তু প্রথম প্রয়োজন অধ্যাত্ম জ্ঞানেরই। আমরা দেহ থেকে ভিন্ন অবিনাশী আত্মরূপ। আমাদের অন্তরে পরমেশ্বর বিরাজমান। এ জন্মেই তার দর্শন সুলভ। সমস্ত জীব আমাদের রূপ। এই অধ্যাত্ম বিচারে বোনেদের দক্ষ হতে হবে। শিক্ষার মূল ভিত্তি হবে আত্মার জ্ঞান। যাতে বর্তমান সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করবার শক্তি নারীদের মধ্যে আসে, তার জন্য নারী শিক্ষায় কঠোর সত্যনিষ্ঠা ও জীবন তপস্যার প্রয়োজন। যিনি অধ্যাত্ম বিদ্যার অধিকারী তাকে সারা দুনিয়াও যদি চেষ্টা করে তবু দাবিয়ে রাখতে পারে না। আমার বিশ্বাস অধ্যাত্ম বিদ্যা দ্বারা আমরা জোরালো বিপ্লব সৃষ্টি করতে পারি। এ সম্বন্ধে বিভিন্ন পুস্তক থেকেও সাহায্য নেওয়া যায়। ভালো ভালো গ্রন্থ আছে, গীতা, উপনিষদ এবং আধুনিক কালেরও বই রয়েছে। কিন্তু গ্রন্থ নয়, বিচারই আসল। যদি তা পাওয়া যায় তবেই ভবিষ্যতের কাজ ঠিকভাবে চলতে পারে। অধ্যায় নারীদের কর্তব্য। সাংস্কৃতিক যা কিছু আছে তার সমস্ত দায়িত্ব নারীদের গ্রহণ করতে হবে। দৃশ্যত আজ পর্যন্ত এসব ক্ষেত্রে পুরুষদেরই প্রাধান্য চলে এসেছে। নারীরা রয়েছে নেপথ্যে। পৃথিবীর শ্রেষ্ঠ কাব্য যার প্রভাব সমস্ত দুনিয়ার উপর রয়েছে, তা বাল্মীকি রামায়ণ হোক, ব্যাসদেবের মহাভারত হোক বা হোমার, ডান্টে, মিল্টন প্রভৃতির কাব্য হোক, সবই পুরুষের লেখা। বেদে কিছু নারী ঋষিরও উল্লেখ পাওয়া যায় যারা মন্ত্র রচনা করেছেন। এর অনেক পরে কর্ণাটকের অক্ক মহাদেবী, রাজস্থানের মীরাবাই প্রভৃতির নাম পাওয়া যায়। কিন্তু ৩-৪ জন ছাড়া সাহিত্য সৃষ্টিতে নারীদের অবদান খুবই কম দেখা যায়। বর্তমানে ইউরোপে মেয়েরা কিছু কিছু লিখতে আরম্ভ করেছেন।
তাদের এক সামাজিক সেবার কাজ বলা হয়। অধ্যায় শিশু শিক্ষার ভার। শিশুদের শিক্ষা দেওয়ার ভারও পুরুষদের হাতে রয়েছে। বস্তুত শিশুদের শিক্ষা দিতে পারে এমন কোনো যোগ্যতা পুরুষদের আছে বলে মনে হয় না। শিশুরা বড় হলে তখন তার দায়িত্ব পুরুষদের পক্ষে নেওয়া সম্ভব হলেও হতে পারে, কিন্তু প্রাথমিক স্কুলের শিশুদের সঙ্গে কী রকম ব্যবহার করতে হবে তা পুরুষেরা কি জানবে? এর পুরা দায়িত্ব মেয়েদের হাতে আসা চাই। সাহিত্য, শিক্ষা, ধর্মীয় ব্যবস্থা প্রভৃতি ব্যাপারে নারীদের প্রাধান্য থাকা চাই। অধ্যায় নারীদের আশ্রম প্রতিষ্ঠা। নারীদের পক্ষে আশ্রম প্রতিষ্ঠা করা এক বিশেষ কাজ। নারী পুরুষ উভয়কে নিয়েই গান্ধীজি আশ্রম খুলতেন, কিন্তু কোনো নারী এরকম আশ্রম প্রতিষ্ঠা করেননি যেখানে নারী পুরুষ উভয়েরই স্থান আছে। পণ্ডিচেরিতে মাতাজি আছেন, কিন্তু সে আশ্রম প্রতিষ্ঠা করেছেন শ্রী অরবিন্দ। নারীরা বরাবরই ভক্ত ছিলেন, আজও আছেন। গান্ধীজির আশ্রম দেশ গঠন করেছে। এর প্রভাব সারা ভারতের উপর পড়েছে। ভারতের নানা স্থানে এমন কর্মীরা ছড়িয়ে আছেন যারা সবরমতীতে ৩-৪ মাস বা ২-১ বছর ছিলেন এবং সেখানকার প্রেরণায় অনুপ্রাণিত হয়ে কাজ করে যাচ্ছেন। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, শ্রী অরবিন্দের আশ্রম ভারতের উপর যে প্রভাব বিস্তার করেছে, নারীদের বেলায় তেমন কেন সম্ভব হয় না? নারী পুরুষে যে ভেদ, তা তো মাত্র কল্পনা। তাও স্বীকার করে নেওয়া যেত যদি তাতে সমাজের কাজ ঠিকমতো চলত। কিন্তু এদিকে পুরুষের বুদ্ধি বিবেচনা তো দেউলিয়া হয়ে গেছে। তারা নারীদেরও বন্দুক ধরতে বলছে। সুতরাং নারী পুরুষের পুরনো ভাগাভাগি এখন একেবারে অচল। এখন থেকে নারীদের এমন সব কাজের দায়িত্ব নেওয়া চাই যা পালন করলে সারা ভারত প্রভাবিত হবে। আজ পর্যন্ত সারা ভারতে নারীদের অনুপ্রেরণায় এমন কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি যেখানে নারী পুরুষ নির্বিশেষে শিক্ষা গ্রহণ করতে পারে। নারীদের উপর ঘরের দায়িত্ব, শিশু পালনের দায়িত্ব রয়েছে এবং এক গুরু দায়িত্ব সন্দেহ নাই। আমি আমার মার প্রতি চিরকৃতজ্ঞ। এমন একটি দিনও আমার কাটে না যেদিন মার কথা মনে পড়ে না। এক অশেষ অনুগ্রহ। এ তো থাকবেই। নারীদের এ অধিকার কেউ কেড়ে নিতে পারে না। পুরুষেরা যদি পারত তবে তাও কেড়ে নিত, কিন্তু পরমেশ্বরের ব্যবস্থাপনাই এমন যে শিশু পিতৃগর্ভে নয়, মাতৃগর্ভে জন্মলাভ করে। সুতরাং পুরুষেরা নারীদের অন্তত এ অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। তারা অন্য সব কাজ থেকে নারীদের বঞ্চিত করেছে। এ অবস্থায় নারীরা যদি আশ্রম প্রতিষ্ঠা করে, তবে তার বিরাট ও স্থায়ী প্রভাব এবং সাংস্কৃতিক প্রভাব সমাজের উপর পড়বে।